আসসালামু আলাইকুম। ওকে, নিশ্চয়ই শুনতে পাচ্ছো। তোমাদের সংখ্যাটা অনেক কম। এটার কারণ বুঝতেছি না। গতকালকেও অনেক কম ছিল, গতকালকে থার্ড ইয়ারেও অনেক কম ছিল। এটা কালকে যেমন থার্ড ইয়ার বলতেছিল যে বিভিন্ন জায়গায় নাকি ইলেকট্রিসিটি নাই, সেই জন্য প্রবলেমটা হচ্ছে। তো আজকেও কেন প্রবলেম হচ্ছে? আজকে অবশ্যই ইলেকট্রিসিটি ছিল না, আমাদের এদিকেও ছিল না অনেকক্ষণ। তো চলো আমরা শুরু করি। আমরা পড়ছিলাম হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েটের ব্রিফ। আর কি পড়ছিলাম? মেটাফিজিক্যাল পোয়েট্রি পার্ট টু, এটা কি? আচ্ছা, আমাদের একটা শর্ট হওয়ার কথা ছিল এখান থেকে। আমি তো ব্রড নিয়ে মনে হয় নোট করলাম। তার আগে আমি এখান থেকে সাজেশনটা বের করি। সাজেশনটা আমি ব্রডের দুইটা কোশ্চেন রেডি করেছি। আমার এই শর্টের কথা তো মনেই ছিল না। আমি ওই ব্রিফটাই মনে হয় শর্ট মনে করে ইয়ে করেছি তো। ঠিক আছে, আমরা ব্রড দুটো আগে পড়ে ফেলি। পড়ার পর মানে ব্রড গুলো শেষ করার পরে আবার আমরা এই শর্ট গুলোতে চলে আসবো। এই শর্টটা তারপরে শেষ করবো। এমনিতে আমরা ব্রিফ শর্ট তারপর ব্রড পড়ি তো, একটু উল্টে গেল আর কি। তো চলো আমরা আজকে এই প্রশ্নটা পড়ি, এরপরে যদি সময় পাই তাহলে এটা পড়বো। আর এই নোটগুলো ছোট ছোট হয়, কারণ ক্রিটিসিজমের নোটগুলো তো অত বড় করার সুযোগ থাকে না, টু দা পয়েন্টে কথা বলতে হয়। তো চলো আমরা দেখি। একটা হচ্ছে, হাউ ডাজ এলিয়ট ডিস্টিংগুইশ বিটুইন ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি এবং ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি? সেন্সিবিলিটির ইউনিফিকেশন অর্থাৎ একত্রিতকরণ, আর একটা হচ্ছে পৃথকীকরণ। এটা কিভাবে তিনি ডেসক্রাইব করেছেন সেটা আমরা জানবো। এই নোটটা ছোট আছে। আচ্ছা, এখানে দেখো, এখানে দুইটা নোট আছে, হ্যাঁ। দুইটা নোট, নিচেরটা গতবার পড়িয়েছি আমি। তো ওইটাও থাকলো, আর এবার আবার আরেকটা ইজি করার চেষ্টা করেছি। তো তোমরা যারা মানে ইয়ে করো যে আচ্ছা ঠিক আছে, আমি নিজের মতো করে একটা নোট তৈরি করব, বা একটু বেশি হলেও সমস্যা নাই, তাহলে আমি বলবো যে দুইটাই তোমরা একটু দেখবা, দেখে নিজের মতো করে একটা তৈরি করে ফেলবা। আর যারা একটু মনে করো যে না, কঠিন কঠিন ভাব, তাহলে তোমরা এই ওপরেরটা পড়বা। ওপরেরটা অনেক ইজি ভাষায় লেখা। তো আমরা ইজি ভাষায় এই উপরেরটাই পড়তেছি। এবং যারা, আমি ওই যে বলতেছি, যারা একটু অ্যাডভান্স, তারা ওই নিচেরটাও পড়বা, পড়ে নিজের মতো করে একটা তৈরি করবা। তো দেখো আমরা শুরু করি। টি.এস. Eliot introduces the terms unification of sensibility and dissociation of sensibility to describe different approaches to poetry in English literature. ইংলিশ লিটারেচারের যে বিভিন্ন রকমের অ্যাপ্রোচ রয়েছে পোয়েট্রির প্রতি মানুষের যে বিভিন্ন রকমের দৃষ্টিভঙ্গি রয়েছে, বা রাইটারদের ক্ষেত্রে আর কি, বিদ্বান ব্যক্তিদের আর কি, যে তোমার অ্যাপ্রোচ গুলো রয়েছে, দৃষ্টিভঙ্গি রয়েছে, সেগুলোকে বর্ণনা করতে গিয়ে টি.এস. এলিয়ট দুইটা টার্ম ইন্ট্রোডিউস করেন। সে টার্মটার একটা টার্ম হচ্ছে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি অ্যান্ড ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি। এই দুইটা টার্ম he uses these ideas to explain a change in poetic style between 17th century and the modern period. তিনি এই আইডিয়াগুলোকে, এই যে দুইটা টার্ম আর কি, এই দুইটা আইডিয়াকে তিনি এক্সপ্লেইন, এগুলোকে ব্যবহার করেছেন মূলত 17th সেঞ্চুরি এবং মডার্ন পোয়েট যারা রয়েছে। 17th সেঞ্চুরির যে পোয়েট, অর্থাৎ মেটাফিজিক্যাল পোয়েট যারা,
তারা এবং মডার্ন যুগের যে পোয়েট, অর্থাৎ 1901 সালের পর থেকে টিএস এলিয়ট বা আরো যারা রয়েছে, তো বলতেছে যে এদের এই মডার্ন যুগের পোয়েট এবং 17th সেঞ্চুরি পোয়েটদের ভেতরে যে পোয়েটিক স্টাইলের যে পরিবর্তন রয়েছে, সেটাকে বর্ণনা করতে গিয়েই তিনি এই দুইটা টার্ম ব্যবহার করেছেন। একটা হচ্ছে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি আর একটা ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি। তো আমরা দেখি ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটিটা কি। T.S. Eliot uses unification of sensibility to describe how poets like John Donne and other metaphysical poets used to write. টি.এস. এলিয়ট এই ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি এই টার্মটা ব্যবহার করেছেন এই জন ডান এবং অন্যান্য মেটাফিজিক্যাল পোয়েটরা তারা কিভাবে কবিতা লিখতো, তাদের এই লিখার পদ্ধতিটা বর্ণনা করার জন্য তিনি এই টার্মটা ব্যবহার করেছেন। ইন দিয়ার ওয়ার্ক থ্রুআউট, আচ্ছা, ইন দেয়ার ওয়ার্ক থট অ্যান্ড ফিলিংস আর কম্বাইন্ড। বলতেছে তাদের কাজে, অর্থাৎ ওই যে মেটাফিজিক্যাল পোয়েট্রি যারা, জন ডান বা এই যে আমরা যেটা বলতে পারি যে 17th সেঞ্চুরি পোয়েট যারা ছিল, বলা হচ্ছে যে তাদের কাজে, তাদের রাইটিং এর ভেতরে তারা থট এবং ফিলিং, আবেগ অনুভূতি চিন্তা ভাবনা জ্ঞান, এগুলো তারা কম্বাইন করতো, ইউনিফাইড করতো। These poets could express complex emotions and ideas in a way that felt unified. এই পোয়েটরা, দিস পোয়েটস কুড এক্সপ্রেস, এই পোয়েটসরা তারা প্রকাশ করতে পারতো জটিল যে আবেগগুলো রয়েছে, ইমোশন গুলো রয়েছে সেগুলো, এবং আইডিয়া যেগুলো রয়েছে সেগুলোকে ইন এ ওয়ে, এমন এক পদ্ধতিতে, দ্যাট ফেল্ট ইউনিফাইড, এমন ভাবে তারা এই দুইটাকে এক্সপ্রেস করতো, প্রকাশ করতো, যেন এই দুইটা ইউনিফাইড মানে একত্রিতকরণ রয়েছে, যেন কম্বাইন জন্য রয়েছে। অর্থাৎ আবেগের সাথে আইডিয়া বা আবেগের সাথে জ্ঞান বা চিন্তাধারা, থট, এগুলোকে তারা এমন ভাবে প্রকাশ করতেন, আমরা যখন পড়ি তখন মনে হয় যেন তাদের এই দুইটা, অর্থাৎ আইডিয়া এবং ইমোশন, এই দুইটা যেন একত্রিত রয়েছে, সেপারেট করা যায় না। ইন দিস পোয়েট্রি ইন্টেলেক্ট অ্যান্ড, আচ্ছা, ইন দিস পোয়েট্রি তো না, ইন দিস কাইন্ড, ইন দিস কাইন্ড অফ পোয়েট্রি, অর্থাৎ এই মেটাফিজিক্যাল পোয়েট্রির কথা বলা হচ্ছে, ইন্টেলেক্ট অ্যান্ড ইমোশন, অর্থাৎ জ্ঞান এবং আবেগ ওয়ার্ক টুগেদার, একসঙ্গে কাজ করতো। অ্যান্ড দেয়ার ইজ আ ব্যালেন্স, এবং সেখানে একটা ব্যালেন্স ছিল, একটা সামঞ্জস্যতা ছিল। অ্যাকর্ডিং টু এলিয়ট, দিস কাইন্ড অফ পোয়েট্রি লেটস রিডার্স ফিল এ ডিপ কানেকশন বিটুইন দ্য ইন্টেলেক্ট অ্যান্ড ইমোশনস। এলিয়টের মতে এই ধরনের পোয়েট্রিগুলো আমরা যারা রিডার রয়েছি তাদেরকে কানেক্টেড করতো, সরি, তাদেরকে ফিল দিত যে একটা ডিপ কানেকশন রয়েছে ইন্টেলেক্ট এবং ইমোশনের ভেতরে, এই একটা ফিল দিত আমাদেরকে। তাহলে এক কথায় ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি কি? ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি মানে জ্ঞান এবং আবেগ এই দুটাকে একত্রিত করা, এবং তারা এমন ভাবে লজিক্যাল ওয়েতে একত্রিত করেছেন যেটা আমরা রিডাররা পড়লে আমরা বুঝতেই পারি যে আচ্ছা, এখানে আবেগ এবং ইন্টেলেক্ট এই দুটাকে সুন্দরভাবে কম্বাইন করা হয়েছে, এখানে একটা একটাকে সেপারেট করা যায় না, সেপারেট করলে আর ওই জিনিসটা থাকে না আর কি, নষ্ট হয়ে যায়। তো এটা গেল একটা। এরপরে 2 নাম্বারটা হচ্ছে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি। এলিয়ট argues that during the 17th century, this unified way of writing began to break down. আমাদের এলিয়ট আবার তিনি একটা লজিক্যাল আর্গুমেন্ট দেখাচ্ছেন যে 17th সেঞ্চুরির ওই সময়টাতেই এই ইউনিফাইড ওয়ে অফ রাইটিংটা আবার ভেঙে যাওয়া শুরু করেছিল। মানে যে সময়টাতে এটা চালু হয়, সেই সময়ের কিছু রাইটাররা এটা লেখার সাথে সাথে পরবর্তীতে এই পদ্ধতিটা ভেঙেও পড়ে। হি কলস দিস ব্রেকস ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি। এবং এই যে ব্রেকটা, আবেগ এবং ইন্টেলেক্ট এই দুইটার যে মিশ্রণ, এই এই যে মানে কি বলে অ্যাসোসিয়েশনটা, সেটাকে পরবর্তীতে ডিসোসিয়েশন হয়ে যায়, সেই সেন্সিবিলিটিটা, সেই সংবেদনশীলতা ভেঙে যেতে থাকে, এবং এই ভেঙে যাওয়াকেই তিনি ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি বলছেন। আফটার দিস পিরিয়ড, এই 17th সেঞ্চুরি পিরিয়ডের পরে, পোয়েটস স্টার্টেড সেপারেটিং থটস অ্যান্ড ফিলিংস। 17th সেঞ্চুরির পরে কবিরা থট এবং ফিলিংকে তারা আলাদা করতে শুরু করলো।
They began to write with more focus on intellectual ideas without the same deep emotional connection. তারা রাইটিং করতে শুরু করলো, মানে ইন্টেলেকচুয়াল যে আইডিয়াস গুলো রয়েছে সেগুলোর উপরে তারা বেশি ফোকাস দেওয়া শুরু করলো, এবং ফোকাস দিয়ে তারা লেখালেখি শুরু করলো উইদাউট দ্য সেম ডিপ ইমোশনাল কানেকশন। এবং সেম ডিপ ইমোশনাল কানেকশনের উপরে তারা অতটা ফোকাস না দেওয়া ছাড়াই, মানে তারা না দিয়ে তারা কি করলো, ইন্টেলেকচুয়াল আইডিয়া গুলোর উপরে বেশি ফোকাস দিয়ে তারা কবিতা লেখা শুরু করলো বা তাদের রাইটিং লেখা শুরু করলো। ইন এলিয়টস ভিউ, এলিয়টের মতে, poets after the metaphysical period could think but no longer feel as deeply. এলিয়টের মতে যে মেটাফিজিক্যাল পিরিয়ডের যে পোয়েটরা ছিল, তাদের পরের যে পোয়েটরা, তারা কুড থিঙ্ক, তারা খুব ভালো চিন্তা করতে পারতো, তারা ইন্টেলেকচুয়াল ছিল, তাদের রাইটিং এর ভেতরে ইন্টেলেকচুয়ালিজম বা ইন্টেলিজেন্সটা এটা খুব ভালোভাবে ব্লেন্ড থাকতো। বাট নো লঙ্গার ফিল আস ডিপলি, কিন্তু সেখানে তেমন একটা আবেগ থাকতো না, তেমন একটা ফিলিং থাকতো না, ওই রাইটিং গুলো মানুষ অত ডিপলি ফিল করতে পারতো না। দিস মেড দেয়ার পোয়েট্রি লেস পাওয়ারফুল, এবং এইটা তাদের পোয়েট্রিকে কম শক্তিশালী করে ফেললো, তাদের পোয়েট্রির যে স্ট্রেংথ সেটা কমে গেল। আগে আগে হচ্ছে তোমার ইন্টেলেক্ট এবং ইমোশন এই দুইটা ছিল, বাট পরবর্তীতে এসে কি করা হলো, ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি করা হলো, এবং শুধুমাত্র ইন্টেলেক্টের উপরে বেশি গুরুত্ব দেওয়া হলো, ইমোশনের উপরে গুরুত্বটা কম দেওয়া হলো। এর ফলে কি হলো, তাদের রাইটিং এর যে কোয়ালিটি বা রাইটিং এর যে পাওয়ার সেটা কমে গেল। তাহলে এটা তো ক্লিয়ার যে সেন্সিবিলিটি এবং ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি কি। আমি আরেকবার মনে করিয়ে দিই, ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি হচ্ছে একই সঙ্গে জ্ঞান এবং আবেগ এই দুইটার সংমিশ্রণ, অর্থাৎ ডিপ ইন্টেলেকচুয়াল অ্যান্ড ডিপ ইমোশন এই দুইটাকে একসঙ্গে কম্বাইন করাকে বলা হচ্ছে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি। অন দ্য আদার হ্যান্ড, ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি বলতে বোঝাচ্ছে যে একটা সময় 17th সেঞ্চুরির পোয়েটরা, মেটাফিজিক্যাল পোয়েটরা, তারা ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি করেছে, কিন্তু এর পরের পোয়েটরা এসে কি করলো, ইন্টেলেকচুয়াল ইন্টেলেক্ট যে বিষয়টা সেটাকে আলাদা করে ফেললো, জ্ঞানকে আলাদা করে ফেললো, এবং আবেগ অনুভূতি ফিলিংস এগুলোকে আলাদা করে ফেললো। এর ফলে তাদের কবিতার কোয়ালিটি নষ্ট হয়ে গেল, তাদের কবিতার যে পাওয়ারটা সেটাও কমে গেল। Eliot says that dissociation of sensibility occurred around the time of poets like Milton and Dryden. মিল্টন, আমাদের এলিয়ট বলতে শুরু করলো যে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি এটা ঘটেছিল মূলত মিল্টন এবং ড্রাইডেন যে পোয়েট আছে, আহ, মানে জন ড্রাইডেন এবং জন মিল্টন, এদের সময় শুরু হয় হচ্ছে এই ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি। হি বিলিভস দ্যাট দেয়ার ওয়ার্ক মার্কস এ শিফট where intellect and emotions began to drift apart in English poetry. বলতেছে যে তারা বিশ্বাস করে, মানে তিনি বিশ্বাস করেন, আমাদের যে টি.এস. এলিয়ট তিনি বিশ্বাস করেন যে দেয়ার ওয়ার্ক মার্কস এ বিগিনিং, তাদের কাজগুলি মার্কস এ শিফট, একটা পরিবর্তন, একটা পরিবর্তনকে আসলে চিহ্নিত করে। এবং যে জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এই ইন্টেলেক্ট এবং ইমোশন ইংরেজি কবিতা থেকে তোমার আলাদা হয়ে যেতে শুরু করে, টু ড্রিফট অ্যাপার্ট মানে আলাদা হয়ে যাওয়া, এটা আলাদা হতে শুরু করে। This led to poets focusing more on reason and less on the emotional depth that earlier poets like Donne had. এবং এই যে তোমার ডিসোসিয়েশন শুরু হয়ে গেছে, এটাই কি করলো, ওই সময় পোয়েটদেরকে রিজন বা ইন্টেলেক্ট এগুলোর উপরে বেশি ফোকাস করতে দিল, এবং ইমোশনাল ডেপথ যেটা সেটার প্রতি কম ফোকাস করলো তারা। ঠিক আগের যে ডান যে কাজটা করতো সেটার মতো না, মানে ডানেরা কি করতো, তোমার ইমোশন এবং ইন্টেলেক্ট দুইটার উপরেই তোমার ইয়ে করতো, হচ্ছে গুরুত্ব আরোপ করতো, স্ট্রেস দিত, ফোকাস করতো। বাট পরবর্তীতে ড্রাইডেন মিল্টন এদের যুগে এসে তারা শুধুমাত্র রিজনের উপরে বেশি ফোকাস দিতে শুরু করলো। প্রোজ অ্যান্ড রিজনের ইয়ে বলা হয় না, আলেকজান্ডার পোপ এবং জন ড্রাইডেন।
তো এই ড্রাইডেন এসে কি করলো, তোমার ইন্টেলেক্টের উপরে বেশি ফোকাস দেওয়া শুরু করলো। Eliot thinks that the problem of dissociation of sensibility continued to into modern poetry. এলিয়ট মনে করেন যে এই যে প্রবলেমটা ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি, এটা মডার্ন পোয়েট্রি পর্যন্ত চলেছিল। হি ক্রিটিসাইজেস মাস অফ মডার্ন পোয়েট্রি ফর বিং টু ইন্টেলেকচুয়াল অ্যান্ড ডিসকানেক্টেড ফ্রম হিউম্যান ইমোশনস। আমাদের টিএস এলিয়ট মডার্ন পোয়েট্রিকে তিনি ক্রিটিসাইজ করেন এটা বলে যে এই কবিতাগুলো আসলে টু মাচ ইন্টেলেকচুয়াল হয়ে গিয়েছিল, এবং এখানে হিউম্যান ইমোশনের সাথে যেন কানেকশন নাই। He feels that modern poets, unlike the metaphysical poets, often fail to bring intellect and feeling together in their work. তিনি অনুভব করেছিলেন যে মডার্ন পোয়েট মেটাফিজিক্যাল পোয়েটদের মতো না আর কি। মডার্ন পোয়েটরা কি করেছিল, তারা ফেইল করেছিল এই ইন্টেলেক্ট এবং ফিলিংসকে একসাথে তাদের রাইটিং এর ভেতরে, তাদের ওয়ার্কের ভেতরে উপস্থাপন করতে তারা ফেইল করেছিল, বা এটা নিয়ে আসতে তারা ফেইল করেছিল। Eliot praises poets like Donne for their ability to unify sensibility. এলিয়ট প্রশংসা করেছেন ওই সমস্ত কবিদেরকে, বিশেষ করে জন ডানের মতো যারা, তারা এই যে তাদের এই সেন্সিবিলিটির যে সেন্সিবিলিটি গুলোকে তোমার ইউনিফাই করার ক্ষেত্রে যে তাদের যে সক্ষমতা, তাদের যে এবিলিটি, সেটাকে টিএস এলিয়ট তিনি প্রশংসা করেছেন। ইন হিজ ভিউ, তার মতে, দে কুড ব্রিং টুগেদার এক্সপেরিয়েন্স, ফিলিংস এন্ড থট। তার মতে তারা, অর্থাৎ মেটাফিজিক্যাল পোয়েটরা, একত্রিত করতে পারত এই অভিজ্ঞতা, আবেগ এবং চিন্তা ভাবনা, এই সবগুলোকে তারা একসঙ্গে কম্বাইন করতে পারত, এগুলোকে তারা একসঙ্গে তাদের কবিতার ভেতরে বা তাদের রাইটিং এর ভেতরে নিয়ে আসতে পারতো। দিস ব্যালেন্স ক্রিয়েটেড এ মোর কমপ্লিট ফর্ম অফ পোয়েট্রি। বলতেছে এই যে ব্যালেন্সটা, তারা এই যে তোমার এক্সপেরিয়েন্স, ফিলিং, থটস, এগুলোকে একসঙ্গে নিয়ে আসতো এবং একটা ব্যালেন্স ক্রিয়েট করতো। এইটা পোয়েট্রির যে ফর্মটা, পোয়েট্রির যে আহ, হচ্ছে যে একটা রাইটিং এর যে ফর্ম, এইটাকে বা রাইটিং এর একটা ধারা, এটাকে আরো বেশি পরিপূর্ণ করেছিল। বাই কম্প্যারিজন, হি সিজ মডার্ন পোয়েট্রি অ্যাজ ল্যাকিং দিস ইউনিফিকেশন। এবং তিনি মডার্ন পোয়েট্রির সাথে কম্পেয়ার করে তিনি দেখেছেন যে মডার্ন পোয়েট্রি ল্যাকিং দিস ইউনিফিকেশন, এই যে ইউনিফিকেশন, এক্সপিরিয়েন্স, ফিলিংস এবং থট, এটার একটা অভাব দেখেছেন তিনি মডার্ন পোয়েট্রিতে। টু এক্সপ্লেইন দিস ডিফারেন্স, এই অভিজ্ঞতাটা বর্ণনা, টু এক্সপ্লেইন দিস ডিফারেন্স, এই ডিফারেন্সটা বর্ণনা করার জন্য টিএস এলিয়ট রাইট অ্যাবাউট হাউ ডান্স পোয়েট্রি কুড কম্বাইন থট অ্যান্ড ফিলিং উইদাউট লসিং দ্য ইমোশনাল ইম্প্যাক্ট। এই ডিফারেন্সটাকে এক্সপ্লেন করার জন্য টিএস এলিয়ট তিনি লিখেছেন যে ডানের পোয়েট্রি কিভাবে কম্বাইন করতো থট অ্যান্ড ফিলিংসকে, ইমোশনাল ইম্প্যাক্টকে লুজ করা ছাড়াই, এইটা সম্পর্কে তিনি লিখেছেন। হি মেনশনস দ্যাট when Donne writes about love, he combines intellectual arguments with personal feeling. টিএস এলিয়ট মেনশন করেন যে যখন জন ডান ভালোবাসা সম্পর্কে লিখেন, তখন তিনি এই ইন্টেলেকচুয়াল আর্গুমেন্টগুলোকে পার্সোনাল ফিলিংস এর সাথে কম্বাইন করেন, একত্রিতকরণ করেন। দিস মেক্স হিজ ওয়ার্ক রিচ ইন বোথ থট অ্যান্ড ইমোশন। এটা তার ওয়ার্কগুলোকে, তার রাইটিং গুলোকে, পোয়েট্রি গুলোকে অনেক সমৃদ্ধ করেছে, এর চিন্তা ভাবনা, চিন্তা এবং ইমোশন, এই দুই দিক থেকেই, আবেগ অনুভূতি এবং ইন্টেলেক্ট বা জ্ঞান, এই দুইটার দিক থেকেই মূলত এইখানে এটাকে সমৃদ্ধ করেছে। Eliot also mentions that modern poets seem to have lost this ability to balance intellect and emotion. টিএস এলিয়ট আরো মেনশন করেন যে এটা দেখে মনে হয় যে মডার্ন পোয়েটরা এই ইন্টেলেক্ট এবং ইমোশনের যে ব্যালেন্স করা,
একসাথে কম্বাইন করে এই এবিলিটিটা যেন তারা হারিয়ে ফেলেছে, তাদের জন্য এই এবিলিটি নাই। ইনস্টেড দে ফোকাস অন মোর ইনস্টেড দে ফোকাস মোর অন আইডিয়াস উইদাউট দ্য সেম ইমোশনাল ফোর্স। এবং এর পরিবর্তে তারা কি করে, তারা ফোকাস করে মোর অন আইডিয়া, অর্থাৎ আইডিয়ার উপরে। দে ফোকাস মোর অন আইডিয়া, তারা আইডিয়া বা ইন্টেলেক্টের উপরে বেশি ফোকাস করে, উইদাউট দ্য সেম ইমোশনাল ফোর্স, এবং একই রকমের ইমোশনাল ফোর্সের উপরে, মানে ফোর্সকে ছাড়াই, মানে আবেগ অনুভূতি ছাড়াই তারা আইডিয়ার উপরে বেশি ফোকাস করে, জ্ঞানের উপরে বেশি ফোকাস করে। হি বিলিভস দ্যাট পোয়েট্রি শুড স্ট্রাইভ টু রিটার্ন টু দ্য কাইন্ড অফ ইউনিটি সিন ইন দ্য ওয়ার্ক অফ পোয়েটস লাইক ডান। তিনি বিশ্বাস করেন, জন ডান তিনি বিশ্বাস করেন যে পোয়েট্রির উচিত চেষ্টা করা আবার ওই ধরনের মানে ওই ধরনের ইউনিটিতে ফিরে যাওয়া, যেটা আমরা জন ডানের পোয়েট্রি, মানে যেটা আমরা বিভিন্ন পোয়েটদের ক্ষেত্রে দেখেছি, বিশেষ করে জন ডানের মতো যে পোয়েটরা আছে তাদের ক্ষেত্রে, মানে মেটাফিজিক্যাল পোয়েট্রির যে কাজগুলি, যেই কম্বিনেশন করেছে তারা, ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি করেছে, সেই জায়গাটায় আবার ফিরে যাওয়ার জন্য তিনি পরামর্শ দিচ্ছেন, এবং তিনি বিশ্বাস করেন যে এটা করা উচিত আর কি। Eliot's idea of unification of sensibility is closely related to the belief that poetry should connect the mind and heart. এলিয়টের যে আইডিয়া ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি, এটা ক্লোজলি রিলেটেড, এটা খুবই ক্লোজলি রিলেটেড টু হিজ বিলিফ, তার একটা বিশ্বাস, সেই বিশ্বাসের সাথে। বিশ্বাসটা হচ্ছে যে পোয়েট্রি শুড কানেক্ট দ্য মাইন্ড অ্যান্ড হার্ট, পোয়েট্রি আমাদের মন এবং আমাদের হৃদয়কে কানেক্ট করবে, এবং এইটাতে তিনি বিশ্বাসী, এবং এইটার সাথে এই ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি এটা ক্লোজলি রিলেটেড বলে তিনি মনে করেন। হি সিজ পোয়েট্রি অ্যাজ এ ওয়ে টু এক্সপ্রেস দ্য ফুল রেঞ্জ অফ হিউম্যান এক্সপেরিয়েন্স। তিনি দেখেন পোয়েট্রিকে একটা মাধ্যম হিসাবে, যেটা মানুষের অভিজ্ঞতার পুরোটাই প্রকাশ করবে, নট জাস্ট ইন্টেলেকচুয়াল আইডিয়াস, শুধুমাত্র যে ইন্টেলেকচুয়াল আইডিয়ালস গুলোকে ইন্টেলেকচুয়াল আইডিয়া গুলোকে প্রকাশ করবে তাই না, বরং পুরোটাই প্রকাশ করবে, পুরো হিউম্যান এক্সপিরিয়েন্সকে প্রকাশ করবে। হি থিঙ্কস দ্যাট দ্য বেস্ট পোয়েট্রি ব্যালেন্স দিস অ্যাসপেক্ট। তিনি মনে করেন বেস্ট পোয়েট্রি যেগুলো, সেগুলো এই অ্যাসপেক্ট গুলোকে ব্যালেন্স করে। কোন অ্যাসপেক্ট গুলো? এক্সপেরিয়েন্স, থট, ইন্টেলেক্ট, ইমোশনস, এগুলোকে ব্যালেন্স করে, এগুলোকে কম্বাইন করে এবং ব্যালেন্স করে। যাই হোক, ইন শর্ট, Eliot introduces unification of sensibility to describe poetry that brings together intellect and emotion. সংক্ষেপে এলিয়ট মূলত এখানে আমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন এই ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটিকে, পোয়েট্রি, টু ডেসক্রাইব পোয়েট্রি, ওই সমস্ত পোয়েট্রিকে বর্ণনা করার জন্য যে সমস্ত পোয়েট্রিগুলো একসঙ্গে ইন্টেলেক্ট এবং ইমোশনকে কম্বাইন করে। হি কন্ট্রাস্ট দিস উইথ ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি, এবং তিনি এখানে কন্ট্রাস্ট করেছেন, একটা তুলনা করে পার্থক্য দেখিয়েছেন ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটির মাধ্যমে। ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি কি? হুইচ হি ইউজ টু ডেসক্রাইব পোয়েট্রি দ্যাট সেপারেটস থটস অ্যান্ড ফিলিং। এবং তিনি এখানে এই ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি এই টার্মটা ইউজ করেছেন ওই সমস্ত পোয়েট্রিকে ডেসক্রাইব করার জন্য যেগুলো তোমার থট এবং ফিলিংকে আলাদা করে, ফিলিংস থেকে থট গুলোকে আলাদা করে। হি বিলিভস দ্যাট দিস সেপারেশন বিগ্যান ইন দ্য 17th century অ্যান্ড কন্টিনিউস ইন মডার্ন পোয়েট্রি। তিনি বিশ্বাস করেন যে এই যে সেপারেশনটা, এই যে ডিসোসিয়েশনটা, এটা শুরু হয়েছিল 17th সেঞ্চুরিতেই, এবং মডার্ন পোয়েট্রি পর্যন্ত এটা চলেছে। Eliot's sees poets like John Donne as an example of the ideal unification of sensibility, while he criticizes later poets for losing this balance. এলিয়ট দেখেছেন যে পোয়েটরা, বিশেষ করে জন ডানের মতো যারা রয়েছে, তারা অ্যাজ এক্সাম্পল অফ দ্য আইডিয়াল অফ ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি, এলিয়ট মূলত জন ডানের মতো পোয়েটদেরকে তিনি ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটির উদাহরণ হিসেবে তিনি দেখেছেন। হোয়াইল হি ক্রিটিসাইজ, এবং একই সঙ্গে তিনি আবার ক্রিটিসাইজ করেছেন পরবর্তী পোয়েটগুলোকে যারা মূলত এই ব্যালেন্সটাকে হারিয়ে ফেলেছে, থট এবং
ফিলিংস এর যে ব্যালেন্স সেটাকে তারা নষ্ট করে ফেলেছে, বা তারা ব্যালেন্স করতে পারেনি, সেটাকে তাদেরকে ক্রিটিসাইজও করেছেন। এবং একই সময় তিনি জন ডানের মতো পোয়েটদেরকে প্রেইজ করেছেন, প্রশংসা করেছেন। তো এই হচ্ছে প্রশ্নটা। এই প্রশ্নটাই আবার এই যে এখানেও আছে, এটা আমি গতবার পড়িয়েছি। তো গতবারেরটা একটু কঠিন ভাষায় লেখা আছে, তো এবার আমি একটু সহজ ভাষায় দিলাম আর কি। তোমরা এখান থেকে নিতে পারো, যেমন ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটির সংজ্ঞাটা এটা নিতে পারো। তারপরে এই যে দুই ক্যাটাগরি পোয়েট, তারপরে ইনফ্লুয়েন্স অফ ওভার পোয়েট্রি, এগুলো তোমরা নিতে পারো এখান থেকে। সেন্টিমেন্টালিজম ফলোড বাই ডিসোসিয়েশন, এইগুলোই জাস্ট এখানে পয়েন্ট আউট করা আছে, আর আমি এখানে পয়েন্ট আউট করে দেইনি। আর এখানে আরো সহজ ভাষা ব্যবহার করেছি। তো তোমরা এটা ব্যবহার করতে পারো আর কি। এখন বলো এইটা থেকে কারো কোনো কোশ্চেন আছে কিনা। ভাইয়া মূলত হচ্ছে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি, ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি, এটা কি কাজে ব্যবহৃত হয়? এবং মানে এটা কবিতা, প্রোজ পোয়েট্রি নাকি ড্রামা নোভেল, মানে কিসে ব্যবহার করা হয় এটা? পোয়েট্রিতে, এটা অবশ্যই পোয়েট্রিতে। এখানে দেখো বলতেছে এই যে পোয়েটদের কথা, কোনো প্রোজ রাইটারের কথা কিন্তু বলেনি, ফ্রান্সিস বেকন বা অন্য কারোর কথাই বলা হয়নি। মূলত এখানে যেটা বলতেছেন তিনি, যে মেটাফিজিক্যাল পোয়েটরা, বিশেষ করে জন ডান, অ্যান্ড্রু মার্ভেল, জর্জ হারবার্ট, এরা এরা কি করেছেন, 17th সেঞ্চুরিতে এই ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি করেছেন। অর্থাৎ একই সঙ্গে কবিতার ভেতরে জ্ঞান, উইজডম, এবং একই সঙ্গে সেই কবিতার ভিতরেই তোমার ফিলিংসকে অ্যাড করেছেন। আমরা যদি ফার্স্ট ইয়ারের জন ডানের গুড মোরো কবিতা যদি চিন্তা করি, কিংবা থার্ড ইয়ার থেকে জন ডানের যেমন ক্যানোনাইজেশন, তারপরে আরো কি কি যেন আছে, ওই কবিতাগুলো যদি দিকে তাকাই, তাহলে একই সঙ্গে দেখবা ওখানে লাভ, লাভ থিম যেটা রয়েছে, লাভ মানে ভালোবাসা, ভালোবাসার যে ভালোবাসা তো ফিলিংস থেকে আসে, তাই না, আবেগ অনুভূতি, এটা তিনি দিয়েছেন। এবং একই সঙ্গে তিনি এই কবিতাগুলোতে তিনি কনসিট ব্যবহার করেছেন। কনসিট হচ্ছে একটা ইন্টেলেকচুয়াল ব্যাপার স্যাপার। যে সকল পোয়েটরা ইন্টেলেকচুয়াল না, হ্যাঁ, তারা এই কনসিপ্ট গুলো ওইভাবে ব্যবহার করতে পারবে না। তুমি একটা জিনিস চিন্তা করো, ওই যে আমাদের একটা কবিতা ছিল না, আমি ভুলে গেলাম, ক্যানোনাইজেশন না কোনটা, ওই যে একটা কম্পাসের একটা কনসিপ্ট ব্যবহার করেছেন, যে কম্পাসের কাটা, ফিক্সড কাটাটা হচ্ছে মহিলা, আর অ্যারাউন্ডে যেটা ঘুরে যে কাটাটা সেটা হচ্ছে পুরুষ। দিন শেষে যতই যেদিকেই যে কাজ করুক না কেন, দিন শেষে ওই মহিলাটার কাছেই ফিরে আসে কম্পাসের আরেকটা কাটাটা। হ্যাঁ, তাহলে এই যে চিন্তাটা আসলো, এই চিন্তাটা অন্য পোয়েটদের ভেতরে আসেনি। মানে অ্যাকর্ডিং টু এলিয়ট আর কি, অন্য পোয়েটরা এটা এভাবে করতে পারেননি। একই সঙ্গে যেভাবে জ্ঞানের কথা এরকম কনসিপ্ট ব্যবহার করেছেন, এবং একই সঙ্গে লাভ থিম ব্যবহার করেছেন। তো এই যে একই সঙ্গে জ্ঞান এবং লাভ থিম বা আবেগ অনুভূতি, এই দুটাকে যে তিনি একত্রে একটা কবিতার ভেতর প্রেজেন্ট করেছেন, এই জন্যই বলা হচ্ছে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি। অর্থাৎ সেন্স গুলোকে, সেন্সিবিলিটি গুলোকে তিনি একত্রিত করতেছেন। এবং এটা অবশ্যই মেটাফিজিক্যাল পোয়েটদের কথা বলতেছে। আমরা যে প্রশ্নটা পড়তেছি সেটাই তো মেটাফিজিক্যাল ইয়ে থেকেই, মেটাফিজিক্যাল পোয়েটস, আমাদের যে রাইটিংটা, ক্রিটিসিজমটা, সেটা মেটাফিজিক্যাল পোয়েটস এখান থেকে আমরা পড়তেছি। আচ্ছা, এখানে তো নাই আমাদের, এইখানে আছে। আমি সাজেশনটা পাবলিশ করিনি, এখনো করবো আরো কয়েকদিন পরে। এই যে এই জায়গায় আমরা এই প্রশ্নটা পড়তেছি, তো আমাদের রাইটিং এর নাম কি, মেটাফিজিক্যাল পোয়েটস। তো পোয়েটদের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে। আর ডিসোসিয়েশনের ক্ষেত্রে কি বলতেছে, ডিসোসিয়েশন হচ্ছে পরবর্তীতে, অর্থাৎ এই যে জন ডান বা আমরা যে কয়জন মেটাফিজিক্যাল পোয়েট পাচ্ছি, ওই একই সময়ের অন্যান্য আরো যারা পরের পোয়েটরা আসছে, তারা আর এটা করতে পারেনি। এই থট এবং থট ইন্টেলেক্ট এর সাথে তোমার ইমোশন, ফিলিং, এগুলোকে অ্যাড করতে পারেনি তারা। তখন থেকে ব্রেকডাউনটা শুরু হয়েছে, ডিসোসিয়েশনটা শুরু হয়েছে, এবং ডিসোসিয়েশনটা পূর্ণতা পাইছে তোমার এই পরবর্তীতে ড্রাইডেন, তারপরে মিল্টন, এদের হাতে এসে। এবং এটা চলেছে, এই ডিসোসিয়েশনটা চলেছে একেবারে মডার্ন পোয়েট পর্যন্ত। মডার্ন পোয়েটরাও তাদের রাইটিং এর ভেতরে হয়, মানে তারা সবসময় জ্ঞানটাকে বেশি ফোকাস করেছে, আবেগটাকে ফোকাস করতে পারেনি। বা আবেগটাকেও ফোকাস করেছে কিন্তু আবার তখন জ্ঞানটাকে করতে পারেনি, মানে দুইটাকে একত্রিত করতে পারেনি তারা। এটাই বলতেছিলেন। এবং এটা অবশ্যই পোয়েটদের কথাই বলতেছে। আচ্ছা, আর কারো কিছু জানার আছে বলো। ওকে, আমরা তাহলে আরেকটা প্রশ্নে চলে যাই।
আমাদের আরেকটা প্রশ্ন হলো, হোয়াট সিমিলারিটিজ ডাজ এলিয়ট ডিসকভার বিটুইন দ্য মডার্ন পোয়েটস অ্যান্ড দ্য মেটাফিজিক্যাল পোয়েটস? মডার্ন পোয়েট এবং মেটাফিজিক্যাল পোয়েটদের ভেতরে কি মিল রয়েছে, কোন কোন মিলগুলো রয়েছে সেগুলো আমরা দেখবো। আচ্ছা, এখানেও দুইটা অ্যান্সার আছে। আগেরটা আমি গতবার, গতবার না এটা, হ্যাঁ গতবারই, আগেরটাই গতবার, হ্যাঁ গতবার এই যে এটা আমি দিয়েছিলাম নোট, এবং এবার আমি তোমাদেরকে দিচ্ছি এই যে ওপরের এটা। তাই বলে কি নিচেরটা কি খারাপ? খারাপ না, আমি দুইটাই দিচ্ছি যাতে করে তোমাদের যেটা ভালো লাগে সেটা পড়ে নেবা। আমি ওপরেরটা পড়ে দিচ্ছি। দেখো, মডার্ন পোয়েট এবং মেটাফিজিক্যাল পোয়েটদের ভেতরে মিলগুলো কি সেগুলো। টিএস এলিয়ট ফাইন্ডস মেনি সিমিলারিটিজ বিটুইন মডার্ন পোয়েটস অ্যান্ড মেটাফিজিক্যাল পোয়েটস। আচ্ছা, আমি আবারও তোমাদেরকে মনে করিয়ে দিই, এখানে একটা করে লাইন তোমাদেরকে যোগ করতে হবে। সেগুলো আমি যোগ করিনি কারণ আম, একটু ইয়ে থাক আর কি। যেমন এরকম যে টিএস এলিয়ট হ্যাজ রিটেন দ্য রিমার্কেবল রাইটিং মেটাফিজিক্যাল পোয়েটস, হিয়ার হি says about the metaphysical poets and their writing. টিএস এলিয়ট ফাইন্ডস মেনি সিমিলারিটিজ বিটুইন মডার্ন পোয়েটস। এরপরে এখানে চলে আসবে, মানে ওই যে একটা লাইন, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা কমন স্ট্রাকচার, যে শুরুতে রাইটার রাইটিং এর প্রশংসা না করলে টিচাররা মন খারাপ করে। তো ওই একটা লাইন তোমরা লিখে দিবা। তবে এই যে এরকম কাঠখোট্টা, অর্থাৎ যেটা চাওয়া হচ্ছে সেটাই, এই টাইপের প্রশ্ন আমরা লিখতাম। আমরা লিখতাম আমাদের সময়টাতে কাঠখোট্টা টাইপের, এরকম সরাসরি যা চাচ্ছে তাই। ওকে, এবার আসো। টিএস এলিয়ট ফাইন্ডস মেনি সিমিলারিটিজ বিটুইন মডার্ন পোয়েটস অ্যান্ড দ্য মেটাফিজিক্যাল পোয়েটস। মডার্ন পোয়েট এবং মেটাফিজিক্যাল পোয়েটদের মধ্যে অনেক সিমিলারিটি পেয়েছেন, মিল পেয়েছেন। হি এক্সপ্লেইনস দ্যাট বোথ গ্রুপস অফ পোয়েটস থিঙ্ক ইন কমপ্লেক্স অ্যান্ড ইন্টেলেকচুয়াল ওয়েজ। তিনি বর্ণনা করেন যে দুই গ্রুপের পোয়েটরাই, অর্থাৎ মডার্ন এবং মেটাফিজিক্যাল দুইজনই, জটিল বিষয়গুলো নিয়ে চিন্তা করতেন তারা, এবং জ্ঞানের ইন্টেলেকচুয়াল ওয়েতে তারা চিন্তা করতেন। মানে যেটাই চিন্তা করতেন তারা, তার ভেতরে জ্ঞানকে মেশাইতেন, জ্ঞান থাকতো, উইজডম থাকতো। দে ইউজ আইডিয়াস ইন দেয়ার পোয়েট্রি দ্যাট চ্যালেঞ্জ দ্য মাইন্ড। তারা তাদের পোয়েট্রির ভেতরে আইডিয়া ব্যবহার করতো যেগুলো আমাদের মনকে চ্যালেঞ্জ করতো, মানে আমরা ওইটা চিন্তা করতে বাধ্য হতাম। যারই কম্পাস এর সাথে হাজবেন্ড ওয়াইফ, কম্পাসের দুইটা কাঁটার সাথে প্রেমিক প্রেমিকাকে কিভাবে মেলাচ্ছে, কিভাবে মিলতেছে, এই যে আমরা চিন্তা করতেছি এবং দেখতেছি, আরে তাই তো, কম্পাসের কাঁটা যতই দূর দিয়ে ঘুরুক ঘুরুক না কেন, ঠিকই আবার যখন তুমি ওইটাকে তুলে রাখবা তখন দুইটা আবার কাঁটা এক জায়গায় করে রাখো। ঠিক তেমনই হাজবেন্ড ওয়াইফ, হাজবেন্ড বা মানে হাজবেন্ডই বোঝায় আর কি, সারাদিন এখানে সেখানে কাজকর্ম চাকরি বাকরি করে এসে দিন শেষে ঠিকই তার বাড়িতে ফিরে আসবে, মানে তার ওয়াইফের কাছে ফিরে আসবে। প্রবাসে গেলেও 5-10 বছর পরে হলেও সে আবার ঠিকই ফিরে আসবে। তার মানে ওই কম্পাসে কাটার সাথে চলে আসলো। তাহলে কি হলো, এই আইডিয়াটা দিয়ে আমাদেরকে চিন্তা করতে বাধ্য করলো না, আমরা চিন্তা করলাম না। আমরা জর্ডানে যখন পড়েছিলাম ওই যে গুডমোরো, যে হেমিস্ফিয়ারের সাথে কিভাবে ভালোবাসার ইয়েটা মিলাচ্ছে সে, তারপর ওই যে সেভেন স্লিপার্স ডেন সেটার সাথে কিভাবে মেলাচ্ছে, এবং যে আমরা আলটিমেটলি দেখতে পাচ্ছি আরে মিলে যাচ্ছে তো, মানে তিনি এমন ভাবে বোঝাচ্ছেন যে আমরা দেখতে পাচ্ছি যে মিলে যাচ্ছে। এলিয়ট এলিয়ট সেইজ দ্যাট মেটাফিজিক্যাল পোয়েটস লাইক জন ডান মিক্স থটস অ্যান্ড ইমোশন। আমাদের এলিয়ট বলতেছেন যে মেটাফিজিক্যাল পোয়েট জন ডান যেরকম উদাহরণস্বরূপ তিনি বলতেছেন যে তিনি থট এবং ইমোশনকে তিনি মিক্সচার করেছেন। দে ইউনাইট টু ডিফারেন্ট আইডিয়াস ইন্টু ওয়ান। এই মেটাফিজিক্যাল পোয়েটরা তারা দুইটা ডিফারেন্ট আইডিয়াকে একত্রিত করেছেন। দিস মিক্সিং অফ আইডিয়াস ইজ কল্ড ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি। তাই এখানে ডিসোসিয়েশনকে অ্যাসোসিয়েশন বা ইউনিফিকেশন, উল্টা পাল্টা করেছি। আচ্ছা, দিস মিক্সিং অফ আইডিয়াস, এই যে আইডিয়াটা মিক্স করতেছেন এটাকে বলা হচ্ছে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি। সেন্সিবিলিটিকে এক জায়গায় করা। এলিয়ট বিলিভস দ্যাট মডার্ন পোয়েটস ডু দ্য সেম। এলিয়ট তিনি বিশ্বাস করেন যে মডার্ন পোয়েটরাও একই কাজ করে। তিনি বলতেছেন এই কথাটা।
এই কথাটা বলতেছেন। কি বলতেছেন? আওয়ার সিভিলাইজেশন কম্প্রিহেন্ডস গ্রেট ভ্যারাইটি অ্যান্ড কমপ্লেক্সিটি। আমাদের সিভিলাইজেশনটা আহ অনেক, এখানে বৈচিত্র্যতা রয়েছে, আমাদেরকে অনেক বৈচিত্র্যতা বুঝতে হয় এবং অনেক তোমার জটিলতা বুঝে বুঝে চলতে হয়। অ্যান্ড দিস ভ্যারাইটি অ্যান্ড কমপ্লেক্সিটি প্লেইং আপন এ রিফাইন্ড সেন্সিবিলিটি, এবং এই ভ্যারাইটি এবং কনসেপ্ট কমপ্লেক্সিটিটা একটা রিফাইন্ড সেন্সিবিলিটি বা সংবেদনশীলতাকে নিয়ে খেলা করে। মাস্ট প্রডিউস ভ্যারিয়াস অ্যান্ড কমপ্লেক্স রেজাল্টস, এবং এর ফলে অনেক বৈচিত্র্যময় এবং জটিল রেজাল্ট তৈরি হয়, মানে কি রাইটিং তৈরি হয়। বোথ দ্য মেটাফিজিক্যাল পোয়েটস অ্যান্ড মডার্ন পোয়েটস ডিল উইথ ডিফিকাল্ট সাবজেক্ট। বলা হচ্ছে যে মডার্ন পোয়েট এবং মেটাফিজিক্যাল পোয়েটরা দুইজনই তোমার ডিফিকাল্ট যে সাবজেক্ট গুলি সেগুলো নিয়ে কাজ করে, যেমন লাইফ, ডেথ, লাভ, ফেথ, সোল, গড, এগুলো আর কি। মানে বলতে পারো যে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট যে আইডিয়া সেগুলো, সেগুলোকে নিয়ে কাজ করে। দেখো, লাইফ, ডেথ, ডেথের কোনো বডি আছে? জীবনের কোনো বডি আছে? বডি নাই। লাভ, লাভের কোনো বডি আছে? বডি নাই। ফেইথ, এগুলো, ফেইথকে কি আমরা দেখতে পাই? জীবন যখন চলে যায় তখন কি আমরা জীবনকে দেখতে পাই? পাই না। তুমি জীবিত, তারপরে তুমি তোমার জীবনটাকে দেখতে পাবা? পাবা না। দে এক্সপ্লোর দিস সাবজেক্টস ইন আ নিউ ওয়েজ। তারা এই সাবজেক্টগুলোকে একটা নতুন ওয়েতে আবিষ্কার করে বা তুলে ধরে আর কি, ইউজিং শার্প ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্ট্রাইকিং ইমেজেস। এবং এটা করতে তারা এই সাবজেক্টগুলোকে, অর্থাৎ এই যে এখানে যে কয়েকটা উল্লেখ আছে, এই সাবজেক্টগুলোকে তারা তুলে ধরতে তারা ব্যবহার করে হচ্ছে একেবারে রুক্ষ সূক্ষ্ম যে ভাষা রয়েছে সেগুলোকে, এবং স্ট্রাইকিং ইমেজেস এবং চমৎকার সব ইমেজ তারা ব্যবহার করেন। দ্য মেটাফিজিক্যাল পোয়েটস ইউজড সারপ্রাইজিং মেটাফোরস। মেটাফিজিক্যাল পোয়েটরা মেটাফোর ইউজ করেন এবং খুবই সারপ্রাইজিং, চমৎকার, অবাক করা সব মেটাফোর ইউজ করেন। দে ব্রট টুগেদার থিংস দ্যাট সিম ডিফারেন্ট। তারা এমন এমন থিংস গুলোকে, এমন এমন জিনিসগুলোকে এক জায়গায় করেন যেগুলো দেখলে মনে হয় যে এগুলো আলাদা, বাট কানেক্টেড দেম থ্রু থট। কিন্তু তারা এগুলোকে থটের মাধ্যমে, চিন্তার মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে তারা এগুলোর ভেতরে কানেকশন তৈরি করেন, কানেক্ট করেন। Eliot believes that modern poets also connect different ideas and images in a fresh way. মডার্ন পোয়েটরা, মানে এলিয়ট বিশ্বাস করেন যে মডার্ন পোয়েটরা তোমার এই কাজটাই করে, যে তারা ডিফারেন্ট আইডিয়াকে এবং ইমেজকে একটা নতুন ফ্রেশ ওয়েতে, নতুন পদ্ধতিতে তারা হচ্ছে কানেক্ট করে। হি প্রেইজেস দিস কোয়ালিটি ইন বোথ টাইপস অফ পোয়েট। তিনি এই দুইটা ধরনের যে পোয়েট, অর্থাৎ মেটাফিজিক্যাল পোয়েট এবং মডার্ন পোয়েট, দুই দুই পোয়েটদেরই এই কোয়ালিটিটাকে তিনি প্রশংসা করেন। ইন হিজ এসে হি এক্সপ্লেইনস দ্যাট দ্য মেটাফিজিক্যাল পোয়েটস feel their thought as immediately as the order of a rose. তিনি তার এসের ভেতরে এক্সপ্লেইন করেন যে মেটাফিজিক্যাল পোয়েটরা তারা ফিল দেয়ার থট, তাদের থটটাকে এমন ভাবে চিন্তা করেন তারা, যেমন ইমিডিয়েটলি আমরা গোলাপের ভেতর থেকে যে গন্ধটা পাই, সুগন্ধটা পাই, সেটার মতো। মানে গোলাপ ফুল থেকে যেভাবে গন্ধ তৎক্ষণাৎ বের হয়ে আসে, ঠিক সেরকমই তারা থট গুলোকে তাদের কবিতার ভেতরে মেশান, এবং আমরা কবিতা পড়লে ওই রকম তৎক্ষণাৎ ইমিডিয়েটলি আমরা ওই থট গুলো পেয়ে যাই। এবং গোলাপ এবং গন্ধ, এই দুটাকে যেমন আলাদা করা যায় না, ঠিক তেমনি তাদের কবিতা থেকেও আমরা এই দুটাকে সেপারেট করতে পারি না। সেপারেট করলে তাদের কবিতা মূল্যহীন হয়ে পড়ে। দে ডু নট সেপারেট ইমোশন ফ্রম ইন্টেলেক্ট। এই যে আমাদের মেটাফিজিক্যাল পোয়েটরা তারা সেপারেট করে না, ইমোশন এবং ইন্টেলেক্টকে সেপারেট করে না, আলাদা করে না। মডার্ন পোয়েটস ইন আ সিমিলার ওয়ে মিক্স আইডিয়াস উইথ ফিলিং। একইভাবে মডার্ন পোয়েটরাও আইডিয়া এবং ফিলিংসটাকে ওইরকম ভাবে মিক্স করে, মিক্সচার করে, একত্রিতকরণ করে। Eliot also mentions that both metaphysical poets and modern poets pay close attention to words. তিনি আরো বলতেছেন যে উম, দুই ধরনের কবি, মেটাফিজিক্যাল এবং মডার্ন পোয়েট, তারা দুজনই এই ওয়ার্ড ব্যবহার করা, ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা বা ডিকশন এর ব্যাপারে খুবই অ্যাটেন্টিভ। তারা খুব ভালো অ্যাটেনশন দেন। দে কেয়ারফুলি চুজ দেয়ার ওয়ার্ডস টু সেপারেট এ সার্টেন ইফেক্ট। তারা খুব যত্ন সহকারে তাদের ওয়ার্ড গুলো ব্যবহার করেন টু ক্রিয়েট এ সার্টেন ইফেক্ট, একটা নির্দিষ্ট সুন্দর ইফেক্ট তৈরি করার জন্য। হি অ্যাডমায়ার্স দ্য ফ্লেক্সিবিলিটি অফ ভোকাবুলারি ইন মেটাফিজিক্যাল পোয়েট্রি অ্যান্ড সিজ দ্য সেম ইন মডার্ন পোয়েট্রি। তিনি প্রশংসা করেন এই ভোকাবুলারি ইউজ করার ভেতরে মধ্যে যে ফ্লেক্সিবিলিটি,
যে সহজতা তারা রেখেছেন আর কি, সেটাকে মেটাফিজিক্যাল পোয়েট্রির ভেতরে। এবং তিনি বলেন যে একই কাজ করে থাকে মডার্ন পোয়েট্রিও। both types of poetry both types of poets use language in a creative and precise manner। বলা হচ্ছে তারা এই দুইটা টাইপের পোয়েটরাই তারা কি করে, ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করে খুবই ক্রিয়েটিভ ওয়েতে এবং খুবই প্রিসাইজ ম্যানারে, বলতে পারো কাইন্ড অফ সুনির্দিষ্ট এবং সংক্ষিপ্ত ওয়েতে তারা ব্যবহার করে থাকে, প্রিসাইজ। Another similarity is that both metaphysical poets and modern poets are interested in the complexities of human nature। আরেকটা মিল রয়েছে মেটাফিজিক্যাল পোয়েট এবং মডার্ন পোয়েটদের ভেতরে, সেটা হলো যে তারা দুইটাই দোনোটাই এই হিউম্যান নেচারের যে জটিলতা, সেটার উপরে তারা ফোকাস করে, তারা এটা নিয়ে ইন্টারেস্ট ফিল করে, ইন্টারেস্টেড তারা। এলিয়ট বিলিভস দ্যাট মেটাফিজিক্যাল পোয়েটস আর ইন্টারেস্টেড ইন দ্য স্পিরিচুয়াল অ্যান্ড ইমোশনাল স্ট্রাগলস অফ পিপল। এলিয়ট বিশ্বাস করেন যে মেটাফিজিক্যাল পোয়েটস এরা ইন্টারেস্টেড থাকে স্পিরিচুয়াল এবং ইমোশনাল যে স্ট্রাগল মানুষের ভেতরে রয়েছে সেটা নিয়ে, এটা নিয়ে তাদের অনেক আগ্রহ এবং তারা তাদের কবিতায় এটা উপস্থাপন করে। মডার্ন পোয়েটস টু ডিল উইথ দ্য কমপ্লিকেটেড ইমোশনস অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড। এবং মডার্ন পোয়েটরাও তারা ডিল করে থাকে মডার্ন ওয়ার্ল্ডের যে জটিল যে আবেগ অনুভূতিগুলো রয়েছে, ইমোশনগুলো রয়েছে, সেগুলো নিয়েও তারা ডিল করে থাকে মডার্ন পোয়েটরা। Eliot believes that modern poets, like the metaphysical poets, are not afraid to deal with these deep and sometimes dark feelings। এলিয়ট বিশ্বাস করেন যে মডার্ন পোয়েটরা এই মেটাফিজিক্যাল পোয়েটদের মতো তারাও ভীত না এই রকমের খুবই গভীর এবং ডার্ক, ইভেন সামটাইম ডার্ক ফিলিংস নিয়েও তারা ডিল করতে, কাজ করতে তারা ভয় পায় না মডার্ন পোয়েটরা। কাদের মতো? মেটাফিজিক্যাল পোয়েটদের মতো। Eliot notes that metaphysical poets often use dramatic and surprising form in their poetry। আমরা আমরা তোমরা যারা মেটাফিজিক্যাল পোয়েট্রির বৈশিষ্ট্য জানো, তারা দেখবা যে মেটাফিজিক্যাল পোয়েট্রিও কাইন্ড অফ ড্রামাটিক মনোলগ। কারণ কারণ ওই ড্রামাটিক মনোলগ যেরকম ভাবে হঠাৎ করে শুরু হয় ড্রামাটিক্যালি, ঠিক মেটাফিজিক্যাল পোয়েট্রিও হঠাৎ করে শুরু হয়। তো এখানে বলতেছে যে এলিয়ট তিনি উল্লেখ করছেন যে মেটাফিজিক্যাল পোয়েটরা তাদের রাইটিং এর ভেতরে ড্রামাটিক এবং সারপ্রাইজিং ফর্ম ইউজ করে তাদের পোয়েট্রির ভেতরে। দে ব্রেক আওয়ে ফ্রম ট্র্যাডিশনাল রুলস অ্যান্ড স্ট্রাকচার। তারা ট্র্যাডিশনাল যে প্রথাগত যে রুল এবং স্ট্রাকচার রয়েছে কবিতা লেখার, এগুলোকে তারা ভেঙে বেরিয়ে আসছে। মডার্ন পোয়েটস ডু দ্য সেম। মডার্ন পোয়েটরাও একই কাজ করে পুশিং দ্য বাউন্ডারিজ অফ ফর্ম অ্যান্ড স্টাইল। এবং তারাও এই ফর্ম এবং স্টাইলের যে বাউন্ডারি, সেটাকে তারা পুশ করে, সেটাকে তারা আরো বড় করতেছে আর কি। এলিয়ট বিলিভস দ্যাট ব্রেকিং অ্যাওয়ে ফ্রম ট্র্যাডিশন অ্যালাউস পোয়েটস টু এক্সপ্রেস দেয়ার আইডিয়াস মোর ইফেক্টিভলি। এলিয়ট বিশ্বাস করেন যে এই যে তারা যে তাদের ট্র্যাডিশনটা ভেঙে বের হয়ে আসতেছে, এইটা এই পোয়েটদেরকে অ্যালাউ করতেছে তাদের আইডিয়াকে আরো ইফেক্টিভলি প্রকাশ করার ক্ষেত্রে। হি প্রেইজেস পোয়েটস হু আর ইনোভেটিভ। তিনি পোয়েটদেরকে প্রশংসা করতেছেন যারা খুবই ইনোভেটিভ, সৃষ্টিশীল, ক্রিয়েটিভ, তাদেরকে অ্যান্ড উইলিং টু এক্সপেরিমেন্ট উইথ ফর্ম। এবং যারা কবিতার ফর্ম নিয়ে যারা পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসে, এই জাতীয় পোয়েটদেরকে তিনি প্রশংসা করতেছেন। অর্থাৎ ক্রিয়েটিভ এবং যারা এক্সপেরিমেন্টাটিভ, এই জাতীয় পোয়েটদেরকে নিয়ে, পোয়েটদের ব্যাপারে আমাদের এলিয়ট তিনি প্রশংসা করছেন। Finally, Eliot believes that both metaphysical poets and modern poets have a deep connection to their time. ফাইনালি এই আমাদের এলিয়ট তিনি বিশ্বাস করেন যে দুই ধরনের পোয়েটই তাদের একটা গভীর কানেকশন রয়েছে তাদের সময়ের সাথে। দ্য মেটাফিজিক্যাল পোয়েটস রেসপন্ডেড টু দ্য ইন্টেলেকচুয়াল অ্যান্ড স্পিরিচুয়াল চ্যালেঞ্জেস অফ দেয়ার ইরা। মেটাফিজিক্যাল পোয়েটরা তারা সাড়া দেয় তাদের মানে ইন্টেলেকচুয়াল এবং স্পিরিচুয়াল যে চ্যালেঞ্জগুলো ছিল তাদের যুগের, সেই চ্যালেঞ্জগুলোর সাথে। In the same way, modern poets respond to the anxieties and questions of the modern age। একইভাবে মডার্ন পোয়েটরাও সাড়া দেয় মডার্ন এজের যে প্রশ্নগুলি রয়েছে এবং যে
টেনশনগুলি রয়েছে, অ্যাংজাইটি গুলো রয়েছে, সেগুলোর ব্যাপারেও তারা সাড়া দেয়। এলিয়ট বিলিভস দ্যাট বোথ গ্রুপস অফ পোয়েটস আর এবল টু ক্যাপচার দ্য স্পিরিট অফ দেয়ার টাইম ইন আ ইউনিক অ্যান্ড পাওয়ারফুল ওয়ে। এলিয়ট তিনি বিশ্বাস করেন যে এই দুই ধরনের পোয়েটদের যে গ্রুপ আর কি, অর্থাৎ মডার্ন পোয়েট এবং আমাদের যে, এটা কি পোয়েট বলতেছে, মেটাফিজিক্যাল পোয়েট, এই দুই ধরনের পোয়েটরাই তারা হচ্ছে আর অ্যাবল টু ক্যাপচার তাদের যে যুগ, তাদের যে সময়, সেই সময়ের যে স্পিরিটটা, সেই স্পিরিটটাকে তারা তাদের রাইটিং এর ভেতর ক্যাপচার করতে পারে। এবং কিভাবে পারে, একটা ইউনিক ওয়েতে এবং খুব পাওয়ারফুল ওয়েতে, খুব শক্তিশালী এবং দুর্লভ ওয়েতে তারা এই কাজটা করে থাকে। টু কনক্লুড, Eliot discovers many connections between modern poets and metaphysical poets. পরিশেষে আমরা বলতে পারি যে এলিয়ট তিনি বর্ণনা করেছেন, মানে তিনি খুঁজে পেয়েছেন মডার্ন পোয়েট এবং মেটাফিজিক্যাল পোয়েটদের ভেতরে অনেকগুলি কানেকশন, অনেকগুলি তোমার সংযোগ তিনি খুঁজে পেয়েছেন, মিল খুঁজে পেয়েছেন। বোথ গ্রুপস ইউজ ইন্টেলেকচুয়াল আইডিয়াস ইন দেয়ার ওয়ার্ক, মিক্স ইমোশন উইথ থটস, প্লে উইথ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ব্রেক অ্যাওয়ে ফ্রম ট্র্যাডিশন। তিনি বলতেছেন যে দুই ধরনের মানে এই উভয় গ্রুপের পোয়েটরাই ইন্টেলেকচুয়াল আইডিয়া ব্যবহার করতো তাদের রাইটিং এর ভেতরে, তারা ইমোশনকে থটের সাথে মিক্স করতো, তারা ল্যাঙ্গুয়েজ নিয়ে খেলা করতো, মানে তাদের রাইটিং এর ভেতরে আর কি বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ, ওয়ার্ডস, ফ্রেজ, এগুলো তারা ব্যবহার করতো। অ্যান্ড ব্রেক অ্যাওয়ে ফ্রম ট্র্যাডিশন, এবং তারা তাদের যে চিরাচরিত রীতিনীতি কবিতা লেখার, সেখান থেকে তারা বের হয়ে আসে। বোথ মেটাফিজিক্যাল পোয়েটস অ্যান্ড মডার্ন পোয়েটস এক্সপ্লোর দ্য কমপ্লেক্সিটিজ অফ হিউম্যান নেচার অ্যান্ড রেসপন্ড টু দ্য কনসার্নস অফ দেয়ার টাইম। বলা হচ্ছে উভয়ই, অর্থাৎ মডার্ন মেটাফিজিক্যাল পোয়েটস এবং মডার্ন পোয়েটস উভয়ই হিউম্যান নেচারের, মানুষের প্রকৃতির যে জটিলতাগুলি রয়েছে সেগুলোকে তারা তুলে ধরেছে, আবিষ্কার করেছে, এবং তারা সাড়া দিয়েছে তাদের সময়ের যে কনসার্নগুলি, তাদের সময়ের যে টেনশনগুলি, অ্যাংজাইটিগুলি, সেগুলোর সাথে তারা রেসপন্ড করেছে, সাড়া দিয়েছে। থ্রু দিয়ার পোয়েট্রি, তাদের কবিতার মধ্য দিয়ে, দে ফাইন্ড নিউ ওয়েজ টু এক্সপ্রেস ডিপ আইডিয়াস এন্ড ইমোশনস। তারা তাদের পোয়েট্রির মধ্য দিয়ে তারা, দে ফাইন্ড নিউ ওয়েজ, তারা যেন একটা নতুন রাস্তা খুঁজে বের করেছে, টু এক্সপ্রেস ডিপ আইডিয়াস, ডিপ আইডিয়া, গভীর আইডিয়া এবং গভীর ইমোশন গুলোকে প্রকাশ করার জন্য তারা যেন নতুন রাস্তা খুঁজে পেয়েছে তাদের পোয়েট্রির মধ্য দিয়ে। তো এই হচ্ছে আমাদের উম, মিল অমিলের ব্যাপার স্যাপার আর কি। প্রশ্নটা একটু ছোট, তবে ছোট হলেও সমস্যা নেই, এগুলো প্রশ্ন অত বেশি যে বড় হবে তাও না। তবে একটা জিনিস, যে ওপরেরটা এবং নিচেরটা যদি তোমরা একটু মিক্সার করো, তাহলে দেখবা যে একটু নতুন জিনিস অ্যাড করতে পারতেছো। তো আমি চাইবো যে তোমরা দুইটাকে কম্বাইন করে একটু লেখার চেষ্টা করো। আচ্ছা, এখন বলো তোমাদের এইটা সম্পর্কে কোনো কোশ্চেন আছে কিনা। ওকে, তাহলে আমরা সামনের দিনে পড়বো হচ্ছে পরের দুইটা ব্রড কোশ্চেন। এই যে এই দুইটা ব্রড কোশ্চেন পড়বো, এটা আমি নোট দিয়ে দেবো। আর তারপরের দিন, অর্থাৎ এই দুইটা পড়ার পরে আমরা আবার ওই যে এটার শর্ট গুলো পড়ে ফেলবো। শর্ট গুলো পড়ে এই ইয়েগুলো পড়ে আমরা একবারে শেষ করে ফেলবো এই লিটারেরি ক্রিটিসিজমটা। তারপরের দুইটাও পড়ে একবারে শেষ করে তারপর আমরা অন্য আরেকটাতে যাব। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থেকো, আমরা আবার সামনের দিন ক্লাস করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।